রামপুর নামের একটি গ্রামে আরিয়ান নামের একটি ছেলে ছিল। আরিয়ানের বাবা মা ছোট থাকতেই মারা গিয়েছিল। তার বাবার রেখে যাওয়া এক টুকরো জমিতে আরিয়ান চাষাবাদ করে তার জীবন চালাতো। আরিয়ানের না কোনো আত্মীয় স্বজন ছিল, না কোনো আপনজন। সে একাই বাস করত। একদিন আরিয়ান মাঠ থেকে আসে আর তার নিজের জন্য খাবার তৈরি করতে শুরু করে। বাইরে বসে থাকা তার প্রতিবেশী চাচি আরিয়ানকে প্রতিদিন দেখত। একদিন চাচি তার বোনকে বলল, কত ভালো ছেলে এই আরিয়ান, সবার সাথে কত মিলেমিশে থাকে, সকলের সাথে ভালো ব্যবহার করে। আজ পর্যন্ত কখনো কারো সাথে কোনো ঝামেলায় জড়ায়নি, কিন্তু বেচারা অনাথ। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি ওকে প্রতিদিন দেখি। বেচারা প্রতিদিন মাঠে যায়, সারাদিন খাটাখাটনি করে, আর ঘরে ফিরে বেচারা ক্লান্ত হয়েও নিজের জন্য নিজেই খাবার তৈরি করে। আমার তো এই ছেলের আচার ব্যবহার খুবই পছন্দ হয়। আমি ভাবছিলাম কি আমার মায়ার জন্য এই ছেলে ঠিক হবে। তুমি কি তার সঙ্গে কথা বলে বিয়ের ব্যাপারে সবকিছু ঠিক করতে পারবে? কমলা, তুই তো আমার মুখের কথাই কেড়ে নিয়েছিস। আমি তো তোকে এই কথাই বলতে যাচ্ছিলাম। এমন ছেলে তো আমরা অনেক খুঁজেও কোথাও পাবো না। আরিয়ান আমাদের মায়াকে অনেক খুশি রাখবে, আর মায়ের জন্য তো এটা ভালোই হলো। আরিয়ানের বাবা মাও নেই, আর না আছে তার কোনো আত্মীয় স্বজন, তাই মায়ার অতিরিক্ত কোনো কাজ করারও প্রয়োজন পড়বে না। কিন্তু দিদি, তুমি তো আমার অবস্থা সম্পর্কে খুব ভালোভাবে জানো। আমার কাছে তো কোনো কানা করিও নেই। আমি তো মায়ার বিয়ের জন্য কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না। সেটার জন্য তুই চিন্তা করিস না কমলা, আমি আরিয়ানের সাথে কথা বলে নেব। আমার তো মনে হয় বিয়ের সমস্ত খরচ আরিয়ানই বহন করবে। তাহলে ঠিক আছে দিদি, তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকলো না। তুমি তাহলে আরিয়ানের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নাও। তারপর সেই চাচি আরিয়ানের বাড়িতে যায় এবং তার সঙ্গে কথা বলে। আরে চাচি, আসুন না, কিছু দরকার ছিল নাকি? আরে না বেটা, এমনি তোর সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলুন না চাচি, কি কথা ছিল? বেটা, আমি প্রতিদিন তোকে দেখি। তুই রোজ সকালে মাঠে যাস, সারাদিন কাজ করিস, তারপর বাড়িতে এসে নিজেই সকল কাজ করিস, নিজের জন্য রান্না করিস। তুই বিয়ে কেন করে নিস না? যদি বিয়ে করে নিস তাহলে তোর অর্ধেক কাজ কম হয়ে যাবে, তখন তোর বাড়ির কাজের দিকে আর খেয়াল রাখতে হবে না। এসব আপনি কি বলছেন চাচি? আমার বিয়ে? আমি তো এ ব্যাপারে কখনো কিছু ভাবিনি। কিন্তু আমার বিয়ে কে দিয়ে দিবে? আমি অনাথ, আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। তাহলে কে করবে আমার বিয়ের ব্যবস্থা? আর আমাকে বিয়েই বা করবে কে? আরে বেটা, এভাবে কেন ভাবছো? আমি আছি না, আমি করাবো তোমার বিয়ে। আমি করব তোমার বিয়ের ব্যবস্থা। আমার কাছে তোমার জন্য একটা খুব সুন্দর মেয়ে আছে, আমার বোনেরই মেয়ে। তুমি যদি রাজি থাকো তবে আমি আমার বোনের সঙ্গে কথা বলবো। আরিয়ান চাচির কথা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে, চাচি, আপনার যা ঠিক মনে হয় আপনি তাই করুন, আমার কোনো সমস্যা নেই। তাছাড়া আমার আছেই বা কে? আপনি যে আমার জন্য এত কিছু ভেবেছেন সেটাই অনেক। চাচি, আপনার যা ঠিক মনে হয় আপনি তাই করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বেটা, আমার বোন আমার মতোই গরিব। যে মেয়ের ব্যাপারে আমরা কথা বলছি তার নাম মায়া, আর ওর বাবাও নেই। আমি বলতে চাচ্ছি যে বিয়েতে যে খরচ হবে তুমি কি সেগুলো সামাল দিতে পারবে? কারণ আমার বোনের কিছু করা তো দূরে থাক, ওর কাছে তো কিছুই নেই। ঠিক আছে চাচি, আপনি চিন্তা করবেন না। আমার কাছে এতদিনের জমানো কিছু টাকা আছে, আমার মনে হয় সেগুলোই যথেষ্ট। আমি সবকিছু সামলে নেব, আপনি চিন্তা করবেন না। তারপর চাচি আর তার বোন খুব খুশি হয়ে যায় এবং মায়া ও আরিয়ানের বিয়ে হয়ে যায়। বিয়ের পর মায়া আরিয়ানের ঘরে চলে আসে। মায়া দেখতে খুবই সুন্দরী ছিল। এত সুন্দর বউ পেয়ে আরিয়ান খুব খুশি হয়। একদিন আরিয়ানের বন্ধু বিক্রম আসে। আরে আরিয়ান, শুনলাম তুই বিয়ে করে নিয়েছিস। আমাকে মাফ করে দিস বন্ধু, আমি তোর বিয়েতে আসতে পারিনি। আসলে কি হয়েছে, আমি খুব দরকারি একটা কাজের শহরে গিয়েছিলাম। তারপরে বল, আরে কোথায় আমার বৌদি? বৌদিকে তো ডাক। বৌদির সঙ্গে এখন পর্যন্ত আলাপ হলো না। তারপর আরিয়ান মায়াকে বাইরে ডাকে।
মায়াকে দেখার পর বিক্রম অবাক হয়ে তাকিয়ে থাকে। মায়াকে দেখে তার খুব পছন্দ হয়। বিক্রম মায়ার মুখ দেখে এক জোড়া সোনার কানের দুল উপহার দেয়। সোনার কানের দুল উপহার পেয়ে মায়া তো মহা খুশি। আরে বিক্রম, এত দামি উপহার নিয়ে আসার কি দরকার ছিল? আরে এভাবে কিভাবে? এত সুন্দর বৌদি আমার, তার জন্য তো আর বাজারের সস্তা কোনো উপহার নিয়ে আসতে পারি না। আর একটাই তো বৌদি আমার। আর হ্যাঁ, বৌদিরও নিশ্চয় আমার উপহার খুব পছন্দ হয়েছে। কি বৌদি, ঠিক বলছি তো? জি ভাইয়া, এই ঝুমকাটা তো অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন আরিয়ান মাঠে কাজ করছিল, ঠিক তখনই বিক্রম সুযোগ বুঝে আরিয়ানের বাড়িতে আসে। সে মায়ার জন্য খুব দামি একজোড়া নূপুর নিয়ে আসে। আরে বাহ, এটা তো খুব সুন্দর ঠাকুরপো, কিন্তু একটা কথা বলো, তুমি আমার জন্য এত দামি দামি উপহার কেন নিয়ে আসো? আসলে কি হয়েছে, আমি প্রায় শহরে যাই আর সেখানে খুব দামি দামি উপহার দেখি আর আমার আপনার কথা মনে পড়ে যায়। আর কম দামি জিনিস আমার শুরু থেকেই পছন্দ নয়। কেন, কি হয়েছে বৌদি, আপনার পছন্দ হয়নি? না, এমন কোনো ব্যাপার না। আমার তো এমন উপহার খুব পছন্দ। আমার তো আগে থেকেই ইচ্ছা আমি অনেক সুন্দর সুন্দর গহনা পরবো, অনেক সুন্দর সুন্দর শাড়ি পরবো, কিন্তু আরিয়ান তো আমার জন্য কিছু এনেই দেয় না। যখনই নিয়ে আসে খুব সস্তা কোনো জিনিস নিয়ে আসে, যা আমার একদমই পছন্দ হয় না। আরিয়ান তোমাকে কি বা দিতে পারবে? ও বেচারা গরিব অনাথ, ওটা এরকম সস্তা সস্তা উপহারই তোমার জন্য নিয়ে আসবে। দামি উপহার আনা তো ওর জন্য খুবই মুশকিল। আমার তো মনে হয় তোমার আরিয়ানকে বিয়ে করাই উচিত হয়নি। তোমার তো বিয়ে করা উচিত ছিল কোনো বড়লোক ছেলেকে, যে তোমাকে দামি দামি উপহার এনে দিতে পারবে, তোমার সকল ইচ্ছা পূরণ করতে পারবে। তুমিও যে কি চক্করে ফেসে গেলে। বিক্রম মায়াকে তার কথার জালে ফাঁসিয়ে নেয়। মায়াও তার কথাগুলোকেই ঠিক মনে করে। এভাবেই সুযোগ বুঝে বিক্রম আরিয়ানের বাড়িতে আসতো আর মায়ার জন্য নতুন নতুন উপহার নিয়ে আসতো। তারা দুইজন বাড়ির বাইরেও দেখা করতে শুরু করলো। একদিন তারা দুইজন মিলে সিদ্ধান্ত নিল আরিয়ানকে কাজের জন্য গ্রামের বাইরে কোথাও পাঠিয়ে দিবে। তাদের পরিকল্পনা অনুযায়ী মায়া একদিন আরিয়ানকে বলল, শোনো আরিয়ান, আর কতদিন এভাবে চলবে? তুমি আর কতদিন এমন গরিবি হালে তোমার জীবন কাটাবে? মায়া, তুমি তো দেখছো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি আমাদের দুজনের ভবিষ্যৎ ঠিক করার জন্য। তোমাকে তো আমাদের ভবিষ্যতের কথাটাও ভাবতে হবে আরিয়ান। তুমি ওই এক টুকরো জমিতে চাষাবাদ করে জীবনে কী বা উন্নতি করতে পারবে? আমি বলি কি, তুমি বরং শহরে যাও, সেখানে গিয়ে ভালো করে কোনো কাজ করো, করে অর্থ নিয়ে গ্রামে ফিরে এসো। তখন আমরা সুন্দরভাবে আমাদের জীবন কাটাতে পারবো। ঠিক আছে মায়া, তুমি যখন বলছো তবে তাই হবে। বিক্রম বন্ধু, তুই ছাড়া তো এই গ্রামে আমার পরিচিত বা আত্মীয় স্বজন কেউ নেই। আমি কাজের জন্য শহরে যাচ্ছি। তোর বৌদিকে তুই একটু দেখে শুনে রাখিস। আরে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, তোর বউটা আমার বৌদি নাকি? তুই যা, তো বৌদির কোনো অসুবিধা আমি হতে দেব না। ঠিক আছে বন্ধু, আমি তাহলে চললাম। যাও বন্ধু যাও, বোকা হাদারাম, আর এটাই তো আমি চেয়েছিলাম। আরিয়ান হাঁটতে হাঁটতে সারাদিন শেষে শহরে এসে একটি বাজারের কাছে পৌঁছায়। সেখানে এসে হঠাৎ করে আরিয়ানের পায়ের জুতো জোড়া ছিঁড়ে যায়। আরিয়ান মনে মনে ভাবতে থাকে, হায় রে জুতো, তুইও আমার ভাগ্যের মতো আমার সাথ দিলি না, এখনই ছিঁড়তে হলো। সে এদিক ওদিক তাকিয়ে একটি মুচির দোকান দেখতে পায় এবং সেই মুচির কাছে জুতো সারার জন্য যেতে থাকে। আরে দাদা, দেখুন না, আমার পায়ের জুতো জোড়া ছিঁড়ে গিয়েছে, এগুলো একটু সেলাই করে দেবেন? ঠিক আছে ঠিক আছে দাদা, দিন দিন, এখনই ঠিক করে দিচ্ছি, জুতো জোড়া খুলে দিন। জুতো সারার জন্য আপনি কত টাকা নেবেন দাদা, সেটা আগে বলুন তো। আরে দাদা, আপনাদের কাছে আবার কি চেয়ে নেব? ওই জুতো সেরে দিলে কিছু দেবেন? ঠিক আছে নিন।
জুতা ঠিক করার পর আরিয়ান মুচিকে 10 টাকা দিতে গেলে মুচি সেটা নিতে অস্বীকার করে। তখন আরিয়ান তাকে 20 টাকা দেয়। তবুও মুচি বলে, আরে কি দাদা, কি 10 টাকা 20 টাকা দিচ্ছেন? আপনার সাথে তো আমার পণ্যই কথা ছিল। কিন্তু দাদা, আপনি তো আমাকে বলেছিলেন কিছু দিলেই হবে। আমি তো কিছুর কথা বলেছিলাম, আমি তো টাকার কথা বলিনি। দিন দিন, এখন আমাকে কিছু দিন। কিন্তু দাদা, কে কিছু দেব সেটা তো বলবেন। আরিয়ানের কথা শুনে দোকানদার জোরে জোরে হাসতে থাকে। বেচারা আরিয়ান কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই পাশ দিয়ে একজন বৃদ্ধ লোক যাচ্ছিলেন। আরিয়ান তাকে ডেকে বলে, কাকা শুনছেন? এই যে কাকা, একটু শুনুন না। কি হয়েছে বাবা, বলো, তুমি আমাকে ডাকলে? দেখুন না কাকা, পথ দিয়ে যেতে গিয়ে আমার জুতো জোড়া ছিঁড়ে যায়, তাই আমি ওনার কাছে আসি জুতো জোড়া সেলাই করার জন্য। বিনিময়ে সে আমাকে বলে তাকে কিছু দিলেই হবে, কিন্তু আমি এখন তাকে টাকা দিচ্ছি, সে নিচ্ছে না। বলুন তো, আপনিই করুন এর একটা বিচার। ও, বুঝতে পেরেছি, তোমার কিছু চাই তো? ঠিক আছে, তোমরা দুজন আমার সঙ্গে আমার বাড়িতে চলো, তোমাকে আমি কিছু দিয়ে দেবো। এই কথা বলে বৃদ্ধ লোকটি আরিয়ান আর সেই দোকানদারকে নিয়ে তার বাড়িতে গেল। তাদের বাইরে দাঁড় করিয়ে রেখে বৃদ্ধ লোকটি ঘরের মধ্যে একটি হাঁড়িতে কিছু পাথর ও বালি নিয়ে বাইরে এলো। দেখো তো বাবু, হাড়িতে কি আছে? হাড়িতে তো কিছু আছে বাবু। তাহলে তুমি তো তোমার কিছু পেয়েছো নাকি? এবার এই কিছু নাও আর এখান থেকে যাও দেখি। আপনি আজ আমার বড় উপকার করলেন কাকা। এই লোকের কথার মাঝব্যাস তো আমি কিছুই বুঝতে পারিনি। আরে আরে, ঠিক আছে বাবা, ঠিক আছে, হাত জোর করতে হবে না। তুমি তো মনে হয় গ্রাম থেকে এসেছো, এই শহরে নতুন নাকি? হ্যাঁ কাকা, আমি গ্রাম থেকে কাজের সন্ধানে শহরে এসেছি। কিন্তু এই শহরটা তো তোমার মতো সাদামাটা মানুষের জন্য নয় বাবু। আবার কোনো বিপদে পড়লে আমার কাছে এসো। ঠিক আছে কাকা, আমি যাই তবে। আরিয়ান একটি গাছের ছায়ায় বসে ভাবছিল কি করা যায়। ঘোড়া নেবেন? ঘোড়া মাত্র 200 টাকা একটি ঘোড়া। আরে আসুন আসুন, দেখুন, এত সস্তায় ঘোড়া আর কোথাও পাবেন না। আরে, মাত্র 200 টাকায় ঘোড়া বিক্রি করছে এই লোকটি। আমি বরং ঘোড়াটি কিনে নেই। এই ঘোড়া দিয়ে মালপত্র টানার কাজ করলে বেশ ভালোই পারিশ্রমিক পাওয়া যাবে। কি দাদা, কি ভাবছেন? ঘোড়া কিনবেন? এমন সুযোগ আর পাবেন না, ভেবে দেখুন। হ্যাঁ দাদা, এই যে টাকা ধরুন আর ঘোড়াটি আমাকে দিন। লোকটি টাকা নিয়ে আরিয়ানকে একটি কাঠের ঘোড়া ধরিয়ে দেয়, যা দেখে আরিয়ান রীতিমতো চমকে যায়। আরে দাদা, আপনি আমাকে এই কাঠের ঘোড়া দিচ্ছেন কেন? আপনি তো আপনার বড় ঘোড়াটি বিক্রি করতে চেয়েছিলেন, আমি তো সেই জন্যই টাকা দিলাম। হা হা হা, আমি তো ঘোড়া বিক্রি করব বলেছিলাম। কোন ঘোড়া সেটা তো বলেনি। না না দাদা, আমি এই ঘোড়া নেব না, আপনি আমার টাকা ফেরত দিয়ে দিন। টাকা ফেরত দেব মানে? এখানে ঝামেলা করবেন না, যান তো যান, তাড়াতাড়ি রাস্তা মাপুন। আরিয়ান আবার সেই কাকার বাড়িতে যায় এবং সব ঘটনা খুলে বলে। কাকা সবকিছু শুনে বলে, আবার পড়েছ তো তুমি চালাক মানুষের বললে। ঠিক আছে, দাঁড়াও, দেখছি কি করা যায়। সোনার চাদর কিনবেন গো, সোনার চাদর? আরে আসুন আসুন, দেখুন দেখুন, সোনার চাদর মাত্র 1000 টাকায়। এ সুযোগ আর পাবেন না। আসুন, দেখুন দেখুন, সোনার চাদর। কি বললেন কাকা? সোনার চাদর, তাও আবার 1000 টাকায়? আমি কি ভুল শুনলাম নাকি? না বাবা, ওর শোনোনি, ঠিকই শোনাছ। সোনার চাদর 1000 টাকা। আরে, লোকটা কি পাগল হলো নাকি? সে যাকে পাগল হোক আর যাই হোক, আমি চাদরটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এই নিন, ধরুন কাকা 1000 টাকা, আর চাদরটা আমাকে দিন। কাকা চাদরটা লোকটিকে দিল। লোকটি চাদরটি দেখে গজ গজ করে রাগে ফুলতে থাকে। এ কি, এ তো সোনার চাদর নয়। আপনি মিথ্যা বলেছেন, ঠকিয়ে আমার থেকে টাকা নিয়েছে। হা হা হা, আমি তো একবার পড়িনি যে সোনার তৈরি চাদর। আমি তো পড়েছি সোনার চাদর। এটা হলো আমার নাতি সোনা, ওর ব্যবহার করা চাদর। না না, এ কিছুতেই হতে পারে না। এভাবে মানুষ ঠকানো যায় না। যেন বাবা, ঘোড়া যদি খেলনা ঘোড়া হতে পারে, তবে সোনার চাদর কেন সোনার ব্যবহার করা চাদর হতে পারে না? এই কথা শুনে লোকটি ঘাবড়ে যায় এবং সেখান থেকে চলে যায়।
আপনার বুদ্ধির তারিফ করতে হয় কাকা। আমার 200 টাকার বদলে আপনি আজ তার 1000 টাকা খসালেন। ঠিক আছে, এই নাও, এই 1000 টাকা দিয়ে তুমি ফলের ব্যবসা শুরু করো। আর যতদিন না তুমি নিজের কোনো ঠিকানা বানাতে পারছো, ততদিন তুমি আমার বাড়িতেই থাকো। দেখবে আস্তে আস্তে ঠিক সফল হবে। ধন্যবাদ কাকা, আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না। আরিয়ান বৃদ্ধ লোকটির বাড়িতে থাকা শুরু করলো। সে গ্রামের সাইড থেকে অল্প কিছু ফল এনে মাথায় করে শহরে বিক্রি করতে শুরু করলো। আরিয়ানের হাড় ভাঙা পরিশ্রমের ফলে সে খুব দ্রুতই সফল হয়ে গেল। সে বাজারে একটি ফলের দোকান দিল। আরিয়ানের ফরমালিন মুক্ত ফল ও আরিয়ানের ব্যবহারের জন্য কিছুদিনের মধ্যে আরিয়ান বেশ জনপ্রিয় হয়ে উঠল। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেল। আরিয়ানের ফলের ব্যবসা বেশ ভালোভাবেই চলছিল। সে বেশ কিছু টাকাও জমিয়ে ফেলল। কাকা, উপরওয়ালার দয়ায় আর আপনার সাহায্যে আমি বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছি। আমি ভাবছিলাম কি এবার আমি আমার গ্রামে ফিরে যাব। সেখানে গিয়ে আমি নতুন করে সব শুরু করব। আমার মায়ার জন্য দামি দামি শাড়ি আর উপহার কিনে নিয়ে যাব। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো বাবা। এই ঝগড়ের শহর তোমার জন্য নয়, তোমার মন খুবই নরম। তবে বাবা, আমার দিনটা কথা তুমি সব সময় মনে রাখবে। ঠিক আছে কাকা, বলুন, আমি আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। কখনো বেশি অর্থের লোভে নিজের দেশ ছেড়ে বিদেশ হয়ে পড়ে থাকবে না। নিজের বাড়িতে বসে নুন ভাত খাওয়াও অনেক ভালো। সব সময় নিজের বুদ্ধিতে জমবে। বাড়ির মেয়ে মানুষের কথায় কখনো নিজের দেশ ছাড়বে না, কারণ তাদের অনেক সময় বিচক্ষণতার অভাব দেখা দেয়। আমার 3 নম্বর কথা হলো, কখনো নিজের স্ত্রীকে বন্ধুর ভরসায় রেখে কোথাও যাবি না। দুনিয়াটা বড় স্বার্থপর যে বাবা, বিশ্বাস ভঙ্গ হতে 1 মিনিটও সময় লাগে না। কাকা, আপনি আমাকে কি শোনালেন? আমি তো এই 3টি ভুলই করে ফেলেছি। আমি অধিক টাকার লোভে নিজের গ্রাম ছেড়ে শহরে এসেছি। আমার স্ত্রীর কথায় প্রলোভিত হয়ে আমি কাজের সন্ধানে বাড়ি ছেড়েছি, আর আমার স্ত্রীকে আমার বন্ধুর নিকট রেখে এসেছি। হায় উপরওয়ালা, আমি কি বোকামি করে ফেললাম। শান্ত হও বাবা, তুমি গ্রামে ফিরে যাও। হয়তো সেখানে গিয়ে তোমাকে এমন কিছু দেখতে হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, বিপদে আর যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখবে। রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। ওপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। আরিয়ান দ্রুত তার গ্রামে ফিরে গেল। যখন সে তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে ঘরের ভেতরের কথা শুনতে পেল, তার পায়ের তলার মাটি যেন এক মুহূর্তেই সরে গেল। শুনেছ বিক্রম, আরিয়ান খবর পাঠিয়েছিল। সে তো গ্রামে ফিরে আসছে। যদি সে সত্যি গ্রামে ফিরে আসে তাহলে কি হবে? আরে মায়া, তুমি চিন্তা করছো কেন? ওই বোকা হাদারাম আরিয়ানের লাগাম তো তোমার হাতে। সে ফিরে এলে তুমি আবার কোনো অজুহাতে তাকে শহরে পাঠিয়ে দেবে। বলবে আমার আরো সুন্দর বাড়ি চাই, আরো দামি দামি গহনা চাই। তুমি এমন কাণ্ড করবে জাতীয় গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আর যদি তাতেও কাজ না হয়, তবে আমরা দুজন মিলে এমন পরিস্থিতি তৈরি করব যে ওই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবে। তোকে আর কিছু করতে হবে না বিক্রম, এবার যা করার আমি করব। আরিয়ান, তুমি? কিন্তু তোমার তো আজ আসার কথা ছিল না। আমি কবে আসবো না আসবো সেই কৈফিয়ত তোদের দিতে হবে না। আমি যদি আজ না আসতাম তাহলে তো আজকেও তোদের এইসব নোংরা কথা আমি শুনতে পেতাম না। বিক্রম, আমি তোকে বিশ্বাস করেছিলাম। তোকে আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু ভেবেছিলাম। তোর ওপর ভরসা করে আমি আমার সংসার ফেলে বিদেশে গিয়েছিলাম, আর তুই আমার পিঠে ছুরি মারলি। আরে ভাই, তুই তো আমাকে ভুল বুঝছিস। আমি তো তোর কথা রাখার জন্যই মায়ের খেয়াল রাখছিলাম। তুই তো আমাকে বলে গিয়েছিলি মায়ের খেয়াল রাখার জন্য। চুপ কর বেঈমান, তোর সব মিথ্যা কথা আমি ধরে ফেলেছি। আর একটা কথা বললে তোকে আমি এখানেই জ্যান্ত পুঁতে ফেলবো। আর মায়া, তোমার শখ পূরণ করার জন্য আমি বাড়িঘর ছেড়েছি, আমি বিদেশে গিয়ে পড়ে থেকেছি, আর তুমি আমার পিঠে এইভাবে ছুরি মারলে? তোমার কি একটুও লজ্জা করলো না? আমাকে ক্ষমা করে দাও আরিয়ান। এই বিক্রমের প্রলোভনায় পড়ে আমি ভুল করেছি।
তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাদের দুজনের কোনো ক্ষমা নেই। তুমি বিক্রমের সাথে থাকতে চাও তো ঠিক আছে, এক্ষুনি তোমরা দুজন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। গ্রামে তার আর মন টিকছিল না। সে তার জমি জমা সবকিছু বিক্রি করে শহরে সেই বৃদ্ধ লোকটির কাছে চলে গেল। কাকা, আমি একেবারে শহরে চলে এসেছি। আমার স্ত্রী আর আমার বন্ধু মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কষ্ট পেও না বাবা, যে বিষাক্ত জিনিসটা তোমার জীবন থেকে চলে গেছে তার জন্য মন খারাপ করো না। তুমি যে সঠিক সময়ে সবকিছু বুঝতে পেরেছো তার জন্য উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। আরিয়ান, আমি অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাই। আমার মেয়ে আলো অনেক গুণী ও সংসারী। তুমি কি তাকে বিয়ে করবে? কাকা, আপনি আমাকে এত বড় সম্মান দিচ্ছেন, আপনার কথা কিভাবে ফেলি বলুন। এরপর আরিয়ান ও আলোর বিয়ে হয়ে যায়। তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।